আজকে আমি এমন একটা স্টোরি আপনাদেরকে শোনাবো যেটা আমার পেজের মধ্যে সবথেকে সেরা গল্পগুলোর মধ্যে একটা হবে, এবং এই গল্পটা যারা মনোযোগ সহকারে শুনবেন তারা এটার সাথে অনেক বেশি রিলেটেড হয়ে যাবে এবং চিন্তা করবেন যে আসলে আমরা যেমনটা বাইরের থেকে মানুষদের দেখি, ভিতরে মানুষ এমনটা হয় না। একটা মানুষ কত বড় ধোঁকা দিতে পারে, একটা মানুষ একটা মানুষকে কত বড় বিশ্বাস করতে পারে, একটা মানুষের জীবনে কত বড় কষ্ট থাকতে পারে, এটা হয়তো এই গল্পটা শোনার পর আপনারা বুঝতে পারবেন। অনেক ছোটবেলা থেকেই ওই ছেলেটাকে উনি চিনত এবং ওই ছেলেটা ছিল ওনার ছোট বোনের বন্ধু। তো বয়সে যদিও ওই ছেলেটা ওনার থেকে বড় ছিল 2 বছরের, কিন্তু ক্লাসের দিকে দিয়া 2 ক্লাস জুনিয়র ছিল, যার কারণে অ্যাজ এ ছোট বোনের বন্ধুর মতোই ওই ছেলেটার সাথে কথাবার্তা বলতো, মাঝের মধ্যে হাই হ্যালো কেমন আছো কি আছে বিষয়। যখন ফেসবুক এত অ্যাভেলেবেল ছিল না, আমি তখনকার স্টোরি বলতেছি, এটা মনোযোগ সহকারে শুনিয়ে অনেক ইন্টারেস্টিং একটা স্টোরি। কিন্তু দেন একটা সময় উনি কিন্তু ওই ছেলেটার প্রতি একটু দুর্বল ছিল, ছেলেটাকে পছন্দ করতো, বাট কখনো বলা হয়নি বা ওইভাবে কখনো একে অপরের সাথে ওইভাবে কথাও বলা নেই, কিন্তু উনি ছেলেটার প্রতি দুর্বল ছিল, এই পয়েন্টটাকে মাথার মধ্যে রাখবেন। আর এই মেয়েটার জীবনটা কেমন ছিল, উনি যখন একদম ছোট ছিল, খুব ছোট, তখন ওনার আম্মা এই দুনিয়া ছেড়ে চলে যায়। তো ওনার আবা কি করে, আবার ওনার খালাকে বিয়ে করে। তো খালাকে বিয়ে যে করছে, খালা যে ওনার সৎ মা, এই বিষয়টা উনি যখন ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা দিতেছিল তখন যায় বুঝতে পারলো। তো মানে ওই দিন দাদি তার মাথার মধ্যে হাত বুলায় বুলায় দোয়া করতেছিল, বিকজ মেয়েটাকে দাদি অনেক বেশি ভালোবাসত। তো দাদি বলতেছে যে আমি এখান থেকে তোর জন্য দোয়া করতেছি, তোর মা তোর জন্য উপর থেকে দোয়া করতেছে, তুই চিন্তা করিস না। এটা শোনার পরে মানে মেয়েটা প্রশ্ন করলো যে আমার মা উপর থেকে কেন দোয়া করবো, আমার মা তো বাসার মধ্যে শুয়ে আছে। তখন এবার দাদি মুখ ফুসকে বলে দিছে যে আসলে এটা তোর মা না, এটা তোর খালা হয়, তোর মায়ের দুনিয়াতে নেই। ভাবুন, আপনি ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা দিতে যাচ্ছে মেয়েটা, ওই টাইমে মেয়েটার কথাটা শুনছে। সে ওই দিন তার মনে হয়েছে যে তার দুনিয়াটা উল্টে গেছে, কিন্তু সে কখনো জিনিসটা বুঝতে পারতো না। সে দেখতো যে তার যে ছোট বোন ছোট ভাই যারা ছিল তাদেরকে তার মা অনেক বেশি ভালোবাসত, অনেক বেশি, কিন্তু ওর প্রতি ওরকম কেয়ার, ওরকম ভালোবাসা কখনো দেখাতো না। তো এই বিষয়টা কেন হইতো, কোন কারণে হইতো, এটা এখন সে বুঝতে পারতেছে। তার সাথে যে ঘটনাগুলো ঘটছে ওগুলো সে ধীরে ধীরে মাথার মধ্যে রিয়েলাইজ করতেছিল পরীক্ষার এক্সাম হলে বসে বসে। যা কোনো রকমে কান্নার ভরা চোখ নিয়ে পরীক্ষাটা দিয়ে বাসায় আসলো। আসার পরে সে এইভাবে তার জীবনটা গেছে। এখানে জাস্ট তার একটা ছোট্ট কাহিনী বললাম। এরপরে যখন সে বড় হলো, তাকে তার ফ্যামিলি থেকে একটা ছেলে চুজ করলো বিয়ে দেওয়ার জন্য, এবং ওই ছেলেটা বেকার ছিল, সে পড়ালেখা করতেছিল। তো ওই ক্ষেত্রে তার ফ্যামিলি থেকে ওটা পছন্দ করছে, এবং পছন্দ করার পর ওইখানে মেয়েটা বিয়ে শাদী ঠিক করা হলো, মেয়েটাও বিয়ে করে নিল। তার বিয়েতে 85 ভরি গোল্ড দিছে তার বাবা। তার বাবা একজন গার্মেন্টস বিজনেসম্যান বলতে পারেন, অনেক রিচেস্ট কিডও সে। ওই ক্ষেত্রে যাক বিয়ে শাদী হলো। তো বিয়ে শাদীর ক্ষেত্রে উনি অনেক নর্মভদ্র ছিল, আমার সাথে কথা বলতেছে, আমি তখনও বুঝতে পারলাম। মানে অনেক ঠান্ডা মেজাজি মানুষ আছে না, যে ঝগড়া করতেছে ওইটাও সে ছোট গলা, মানে আওয়াজ বড় না, ওই টাইপের। তো তার হাজব্যান্ডের দিক থেকে না ওই সুখটা সে কখনো পায়নি, কোনো দিনও সে ওই সুখটা পায় না। হাজব্যান্ড তাকে কখনো বুঝতেই পারতো না, প্রতিনিয়ত প্রতিটা মানে দিন তাকে লাঞ্ছিত অপমান এগুলাই করতেছিল। কোনোদিন সে হাজব্যান্ডের থেকে একটু সম্মান পায় না। দেখা গেছে তার হাজব্যান্ড তো বেকার ছিল, তো বিজনেস করবে বলতেছিল। তো মেয়েটা কি করলো, তার যে 85 ভরি গোল্ড ছিল, ওই গোল্ডের থেকে সে জাস্ট 5 থেকে 6 ভরি গোল্ড নিজের মধ্যে রেখে বাকি সমস্ত গোল্ড তার হাজব্যান্ডকে দিয়ে দিছে। এবং সে যে বিয়েতে গিফট পাইছিল প্রায় ক্যাশ 10 থেকে 12 লাখ টাকা, ওই টাকাটাও সে তার হাজব্যান্ডকে দিয়ে দিছে, দিয়ে বললো যে মানে আপনি এগুলো দিয়ে ব্যবসা শুরু করতে পারেন, কারো কাছে কোনো টাকা পয়সা আপনার চাইতে হবে না, মানে হাজব্যান্ডকে উপরে ওঠানোর জন্য। যাক, ওইটা দিয়ে হাজব্যান্ডের বিজনেসও শুরু করলো, মোটামুটি ভালো পর্যায়ে যাচ্ছে। কিন্তু মানে বাসার মধ্যে আসতো, দেখা গেছে তার সাথে সুন্দর করে কথা বলা, একটু রোমান্টিক ভাবে কথা বলা, ওইগুলো তো দূরে থাক, ভাতের প্লেট মুখ বেড়া মারি দিত, মানে আজে বাজে বিভিন্ন আজে বাজে ভাষায় গালিগালাজ বিভিন্ন ভাষায় কথাবার্তা বলতো। কিন্তু তারপরও রয়ে গেছে, মানে এই মানুষটা কেন রয়ে গেছে, যে তার বাচ্চা হয়ে গেছে একটা, এবং ওই বাচ্চাটা হতে হতে আরো 2টা বাচ্চা হয়ে গেল, টোটাল 3টা বাচ্চা হয়ে গেছে। তো এখন তো আর চাইলেও যে সে তার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দেবে এটা পারতেছিল না। কেন পারতেছিল? ওই যে সে তার নিজের কথা চিন্তা করতেছে, যে আমার যখন মা মারা গেছে, আমার খালা কখনো আমার মায়ের আদর দিয়ে মানুষ করতে পারে নাই, আমার ছোট ছোট ভুলগুলোকে অনেক বড় করে দেখছে, আমার বাবাকে বিচার দিত, আমার বাবা এসে আমার গায়ে হাত তুলে। তো আমি ওই জিনিসটা কখন আমার সন্তানদের সাথে হতে দিব না। হয়তো আমি ওনারা ছেড়ে দিয়ে চলে গেলে, হ্যাঁ, আমি একটা ভালো জায়গায় বিয়ে করতে পারবো, অনেক কিছু আমার হবে, কিন্তু আমার এই বাচ্চাগুলো একটা সৎমা পাবে, যেখানে আমি যে কষ্টগুলো করছি আমার সন্তানরাও সেই কষ্টগুলো করবে, এটা চিন্তা করে সে থেকে গেছে। এর মধ্যে তার হাজব্যান্ডের আরেকটা ঘটনা, তার হাজব্যান্ড তার ছোট বোনের সাথে মানে একদম অবৈধ সম্পর্কতে ধরা পর্যন্ত পড়ছে। মানে নিজের হাজব্যান্ড তার ছোট বোনের সাথে এমন কুকর্ম কাজ করতেছিল, এখানে ধরা পর্যন্ত পড়ছে। বাট তারপরও সে কিছু বলে নাই, কিছু বলতে পারে নাই, ওরকম কোনো বিচারও সে আর পায় নাই।
তো সে কি করতেছিল যে ছোট বোনের যে বন্ধুটা ছিল সে বন্ধুর সাথে মাঝের মধ্যে টুকটাক কথাবার্তা বলতো, সে বন্ধুটারও বিয়ে হয়ে গেছে, সেও প্রেম করে একজনকে বিয়ে শাদী করে নিছে। যাক এভাবেই তাদের জীবন চলতেছিল। ধীরে ধীরে তাদের বাচ্চারা বড় হইতে লাগলো। বাচ্চারা প্রথম বড় বাচ্চা যেটা সেটাকে পাঠিয়ে দিল বিদেশে, এরপর ছোট বাচ্চা যেটা সেও বিদেশে চলে গেল, একটা ছেলে একটা মেয়ে বিদেশ চলে গেছে। এখন ছোট একটা বাচ্চা আছে, এটাকে নিয়ে কোনো রকম তার দিনকাল যাচ্ছিল, এটাকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুলে আসা, স্কুলে নিয়ে যাওয়া, এগুলো নিয়ে চলতেছিল সে। এরপরে একদিন হঠাৎ করে সেই ছোট বোনের বন্ধুটা তাকে ফোন করলো। ফোন করে এর আগে সবসময় আপনি আপনি করে করে বলতো, কিন্তু ওই দিন বলতেছে যে তুমি কোথায়, তুমি একটু বাসার বারিন্দাতে আসো। তো সাথে সাথে মানে উনি অবাক হয়ে গেছে যে তুমি আমার তো কখনো আপনি করে ছাড়া তুমি করে বলো না, আজকে কেন এরকমটা করতেছো। তখন ওই ছেলেটা বললো যে ওইটা পরে বলবো, দেখা হলো বলো, তুমি আসো। এরপরে বারিন্দাতে আসলো, আসার পর ওই ছেলেটা একটা বাইক নিয়ে আসলো, কিন্তু ওনাকে নিচে নামতে বলছে। উনি বলতেছে যে আমার বাসার মধ্যে সিসি ক্যামেরা আছে, আমি এই টাইমে নিচে নামলে দারোয়ান জিজ্ঞেস করবো যে আমি কেন নামছি, কি আসে বিষয় বা বিভিন্ন রকম কথা হতে পারে, আমি এই টাইমে নিচে নামতে পারবো না। বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমার সাথে পরে কথা বলবো। এটা বলে ছেলেটা চলে গেছে। দেন পরের দিন সে তার বাচ্চাকে নিয়ে স্কুলে গেল, এবং স্কুলে নিয়ে যাওয়ার টাইমে ছেলেটা আবার ফোন দিছে যে তুমি কি এখন আমার সাথে একটু দেখা করতে পারবা। তো পরে উনি একটা প্ল্যানিং করে ওনার সাথে দেখা করার প্ল্যান করছে, এবং ওই ছেলেটা ওখানে আসছে। আসার পরে মানে একটা হলুদ কালার ফুল ছিল, বাকি সবগুলা গোলাপ ফুল ছিল। অনেকগুলা লাল কালার ফুল নিয়ে, মানে একটা ফুলের তোড়া নিয়ে ওই ছেলেটা দাঁড়ায় আছে, অনেকগুলা মানুষ চারিপাশে দাঁড়ায় আছে। উনি আস্তে ধীরে ধীরে ছেলেটার সামনে যখন আসলো, ওই ছেলেটা ওনাকে ওখানে প্রপোজ করছে ফুলগুলা দিয়ে, যে আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি, আমি তোমার সাথে রিলেশনশিপে যেতে চাই বা বিয়ে করতে চাই, একসাথে একসাথে যেটা বলে। উনি বললো যে তুমি এটা চিন্তা কেমনে করলা, মানে আমি যে তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করবো এটা তুমি চিন্তাটা কেমনে করছো, আমার দ্বারা এটা জীবনও সম্ভব না বা পসিবল না। এটা বলার পরে ওখান থেকে উনি চলে গেছে, ওনার ড্রাইভার আসছে, ওনাকে নিয়ে চলে গেছে। দেন এরপর থেকেও কিন্তু ধীরে ধীরে ছেলেটার সাথে কথাবার্তা চলতেছিল। এর মধ্যে ওনার যে বাচ্চাটা, ছোট বাচ্চা, ওইটাও মোটামুটি বড় হয়ে গেছে। বাচ্চা যে ওইটারও বাইরের দেশে পাঠিয়ে দিবে, তো ওইটা চলে গেলে না উনি একদম একলা হয়ে যাবে। বিকজ হাজব্যান্ডের দিক থেকে তো ওইরকম ভালোবাসা মায়া কখনোই পায়নি। ওই বাচ্চাটার দিকে তাকায় তাকায় ছিল। প্রথম দুই বড় বাচ্চাটা তো বাইরের দেশে চলেই গেছে পড়ালেখা করার জন্য। তো ছোট বাচ্চাদের ছিল, সে বলতেছে যে মা আমি জাস্ট 6টা বছর বাইরের দেশে, আমার পড়ালেখাটা শেষ হলে আমি চলে আসবো, আর তোমার সমস্ত কষ্ট আমি দূর করে দেবো, তুমি চিন্তা করো না। যাক, যখন ছোট বাচ্চাটাকেও বিদেশে পাঠাই দিল, এরপরে ওই মহিলার হাজব্যান্ড একটা কথা বললো যে জাস্ট ওরে তুই যাইতে দে, তারপরে তোর উপরে যে কি চলবে তুই এটা দেখবি। যখন ছোট বাচ্চারাও চলে গেল, হাজব্যান্ড ওই বাসার মধ্যে একলা থাকতো। এমন এমন অত্যাচার, এমন এমন কথা উনি শুনতো যেগুলো উনি মানতে পারতো না। যাক, এরপরে উনি ভাবলো যে আমি তো একলা সারাদিন বাসার মধ্যে বসে কি করব। একটা চাকরিতে জয়েন করলো, মোটামুটি ভালো রেঞ্জের একটা চাকরি ছিল। ওইখানে জয়েন করার পরে ওইখানে অনেক মনোযোগ সহকারে কাজকর্ম করতেছিল, এবং মাঝের মধ্যে ওই ছেলেটার সাথে কথাবার্তা বলতেছিল। এভাবে বলতে বলতে ওই ছেলেটার সাথে একটা সময় একটা ভালো বন্ডিং হয়ে যায়। আর ওই ছেলেটা যেখানে বিয়ে করছে, ওই ছেলেটার শ্বশুরবাড়ির সমস্ত মানুষই আমেরিকাতে থাকে। ওই ছেলেটার সমস্ত পরিবারই আবার আমেরিকাতে রিটার্ন চলে যাচ্ছে। ছেলেটার ভিসার জন্য দিছিল, কিন্তু ছেলেটার ভিসাটা কোনো কারণে হয়নি। এরপরে যাক, মাঝের মধ্যে দেখা সাক্ষাৎ হতো, দুজন মিলে কফি খাইতো, লাঞ্চ করতো। এর মধ্যে একদিন ছেলেটাও আমেরিকাতে চলে গেছে। এখন উনি একদম মানে বাংলাদেশে একদম পুরো একলা পড়ে আছে। হাজব্যান্ড থাকলেও হাজব্যান্ডের সাথে ওইরকম আর বন্ডিংটা তো নাই। একটা সময় উনি ডিসাইড করলো যে ওনার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিবে, এবং যেমন চিন্তা করছে তেমনটাই কাজ করছে। হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, নিজের চাকরি নিয়ে একলা একটা বাসা নিয়ে থাকা শুরু করছে। আর ওই ছেলেটা আমেরিকার থেকে ওনার সাথে কথাবার্তা বলতো, মানে ভালোই যাচ্ছিল দিনকাল, যেমনটাই যাচ্ছিল। তো ওই ছেলেটার সাথে মোটামুটি রিলেশনশিপ হয়ে গেছে এতদিন পর্যন্ত। এরপরে ছেলেটা বাংলাদেশে আসলো, ওনার সাথে দেখা সাক্ষাৎ করলো, দুজন মিলে একসাথে লাঞ্চ করতো। এরপর আবার যে যার বাড়িতে চলে যেত। ছেলেটা 1 মাসের ছুটিতে আসছিল, আসার পর আবার চলে গেছে। আবার কিছুদিন পরে বলতেছে যে আমি আসবো, আমি এখানে থাকতে পারতেছি না। ছেলেটা বললো যে তুমি থাকতে না পারলো, এখন তুমি থাকো, পরে আসিও। আর এভাবে কিছুদিন বলার পরে ছেলেটা আবার দেশে আসলো। আসার পর ওনার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, এবং ওই ছেলেটা ডিরেক্ট ওনাকে বলছে যে আমি তোমাকে বিয়ে করবো। ঠিক আছে, এখন ওই মহিলাটাও রাজি হয়ে গেছে, বিয়ে শাদী করবে। যা বলতেছে যে তোমার আমেরিকার যে ওয়াইফ আছে সে যদি জানতে পারে কি হবে। বলতেছে যে ও জানবে না, ওর সমস্যা নেই, ও ওর মতো এখানে থাকবে, তুমি তোমার মতো এখানে থাকবে। আমি 6 মাস আমেরিকাতে থাকবো, 6 মাস আমি বাংলাদেশে থাকবো। তো এই মহিলাটা এটা মানার পিছনে রিজন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে পুরুষটার অলরেডি একটা ওয়াইফ আছে, সে এটাতে কেন রাজি হবে। আসলে ওই ছেলেটার প্রতি ওনার একদম ছোটবেলা থেকে একটা দুর্বলতা কাজ করতো। ছোটবেলা থেকে ওই ছেলেটার উনি পছন্দ করতো, ভালোবাসতো, কিন্তু কখনো বলতে পারে না, যেহেতু ছোট বোনের বন্ধু ছিল, এই কারণে বলতে পারে না, জুনিয়র ছিল। তো যাক, উনি চিন্তা করেছে যে বিয়ে শাদী করবে। যাক, এরপরে যে দুজন একসাথে মেলামেশা করা, একসাথে থাকা, সবকিছু শুরু হয়ে গেছে। বিয়ে শাদীর ডেট টেট সবকিছু ফিক্সড হলো। যেদিন ওনারা বিয়ে করবে
ঠিক এর আগের দিন ওই ছেলেটার যে বোন ছিল, বোনে বললো যে তোমরা এখানে কোথায় থাকবা, তোমরা নিজেরা একটা বাসা দেখো। এরপরে দুজন মিলে বাসা টাসা দেখবে, এগুলো শুরু করলো। এর মধ্যে কিন্তু এই মহিলার থেকে এই ছেলেটা মানে পুরুষটা অলরেডি 35 লাখ টাকা ক্যাশ নিয়ে নিছে। বিভিন্ন কাজের বাহানায়, বিভিন্ন দেখাদেখির বাহানায় 35 লাখ টাকা ক্যাশ নিয়ে নিছে। ওনার বাবা ওনার নামে যে জমি টমি রেখে গেছিল, এর মধ্যে কিন্তু ওনার বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তো ওনার বাবা ওনাকে জমি দিয়ে গেছিল। ওই দুইটা জমির মধ্যে একটা জমি বিক্রি করলে উনি প্রায় 450 কোটি টাকা বিক্রি করতে পারবে। আপনারা এখান থেকে ইমাজিন করেন যে আমি কোন মানুষের স্টোরি আপনাদেরকে শুনেছি। যাক, এরপরে যায়, এতটুকু তো সুন্দর ছিল, বিয়ে শাদী হবে, দুজন মিলে একসাথে টাইম স্পেন্ড করতেছে। এর মধ্যে উনি প্রেগনেন্ট হয়ে গেছে, বিয়ে কিন্তু এখনো করে নাই, প্রেগনেন্ট হয়ে গেছে। প্রেগনেন্ট হওয়ার যে নিউজটা উনি ছেলেটাকে দিল যে দেখো আমি তো এমনি আমার ফিল হতেছে যে আমি কনসেপ্ট করছি। এটা শোনার পর ছেলেটা বললো যে তুমি কিভাবে বুঝতেছো? বলতেছে আমার কাছে ফিল হতেছে। তো ছেলেটা বললো যে সমস্যা কি, আমরা তো কালকে বিয়ে করতেছি, তো প্রবলেম নাই, এটা নিয়ে এত টেনশন করার কোনো কিছু নাই। এরপরে ওনারা দুজন একসাথে বাসা দেখতে গেল। ধরেন ওই ছেলেটা ওনার থেকে 10 হাত দূরে ছিল পুরুষটা, আর উনি 10 হাত সামনে। হঠাৎ করে ওই ছেলেটা একটা কল আসতে বলছে। কলটা আসছে বলেই ছেলেটা একটা গলির মধ্যে গেল, এরপরে ওইখান থেকে উদাও। এর আগে কি হয়েছিল, ওই যে ছেলেটার বোনের বাসায় গেছিল, বোনের বাসাতে ওনার প্রায় 40 ভরি গোল্ড উনি বোনের কাছে রেখে আসছে। উনি এগুলার সাথে নিয়ে আসতে চাইছিল, কিন্তু বোন বলতেছে যে তুমি এগুলা নিয়ে, এখন দিন দুনিয়া তো ভালো না, এতগুলো গোল্ড একসাথে নিয়ে বাইরে কেন যাবা, তুমি এখানে রেখে যাও, পরে আসলে নিয়ে যাইও। তো উনি বিশ্বাস করে ছেলেটার বোনের বাসায়গুলো রেখে আসছে। দেন কিছুক্ষণ পর ওই ছেলেটা ওইখান থেকে গায়েব। তাকে কল দিচ্ছে, কল ধরতেছে না, যতবার ডাকতেছে মানে উনি শুনতেছে না। কিছুক্ষণ পরে ফোন বন্ধ হয়ে গেছে, ওনার গায়ে দিয়ে ঘাম বার হয়ে গেছে। উনি দেখতেছে কি হয়েছে আমার সাথে, এগুলো উনি বুঝতে পারতেছে না যে মানে কোন সিচুয়েশনে যাচ্ছে। সাথে সাথে ছেলেটার বোনকে কল দিল, বোনও কল ধরতেছে না। এবার বোনের বাসায় যখন গেছে, বোনের বাসায় তালা মারা, বোন বাসার মধ্যে নাই। তখন দারোয়ানকে জিজ্ঞেস করছে যে ও কোথায়, বলতেছে উনি তো বাসা ছেড়ে চলে গেছে। বলতেছে কোথায় গেছে, বলতেছে ওনার নিজের বাসা গেছে। তো উনি তো আবার নিজের বাসা চিনত, বোনের নিজের বাসা চিনত, ওইখানে গেছে। গিয়ে দেখতেছে ওইখানেও নাই, ওইখান থেকেও চলে গেছে। কোথায় গেছে ওই দারোয়ানও আর কেউ জানে না, বলতেছে যে আমরা জানি না। এরপর উনি সাথে সাথে থানায় গেল। থানায় যাওয়ার পরে মানে থানা থেকেই ওনার একটা জিডি করছে, সম্পূর্ণ বিষয়টা নিয়ে জিডি করছে। তখন পুলিশ বললো যে আপনি কোন ধরনের বোকামি করলেন, 40 ভরি গোল্ড আপনি একটা মহিলার কাছে রেখে চলে আসলেন, 35 লাখ টাকা আপনি একটা ছেলেকে দিয়ে দিলেন, কেমনে দিলেন? বলতেছে যে স্যার আমরা কালকে বিয়ে করতেছি, আর ওরে আমি আজকে না, আজ থেকে আরো 20 বছর আগে থেকে চিনি, ওরা আমি অবিশ্বাস কেমনে করবো? এরপরে যাই, ওই ছেলেটার একটা বন্ধু ওই মানুষটাকে কল দিছে, মেয়েটাকে যে ফোন দিয়ে বলতেছে যে আমি আপনাকে কিভাবে কোন মুখে ফোন দেবো আমি জানি না, কারণ আপনি তো বুঝতেছেন না আপনার সাথে কি করা হইতেছে। ও জাস্ট আপনার টাকা পয়সা নিয়ে এখান থেকে উদাও হওয়ার প্ল্যান ছিল, আপনাকে ধোকা দেওয়াটা তার প্ল্যান ছিল, আপনাকে বিয়ে করা দ্বারা এগুলো তার প্ল্যানিং ছিল না। আপনি যে কনসেপ্ট করছেন, আপনি যে প্রেগনেন্ট হয়েছেন, এইটাও তার প্ল্যানে ছিল না, এটা হয়ে গেছে। এখন সে আজকে রাতেই আমেরিকাতে ব্যাক করতেছে, হয়তো আপনি জানেন না, আপনাকে বিয়ে সে করতে আসে না। এটা শোনার পরে উনি বললো যে তুমি এ কথাটা আমার আগে কেন বলো নাই? বলতেছে যে আমি কোন মুখে বলবো, কারণ আমি যদি আপনাকে বলতে যে আপনি একটা মানুষকে এত বছর পর্যন্ত বিশ্বাস করেন, আমার কথাটা বিশ্বাস করতেন না। বাট আমি আপনারা এখন না বলে আর পারতেছি না। এরপরে উনি সাথে সাথে কি করলো, পুলিশের মাধ্যমে জিডি করে এয়ারপোর্টে ওনার পাসপোর্টের যে নাম্বারটা, পাসপোর্টের ছবি টবি দিয়ে ওনারা আটকানোর চেষ্টা করছে, কিন্তু এর আগে ওই প্লেনটা টেক অফ করে ফেলছে, প্লেনটা চলে গেছে। ওইখানে তো আর আটকাতে পারে না, আমেরিকাতে চলে গেছে। সেই বোনেরও আর কোনো খোঁজ খবর নাই, বোনকেও আর খুঁজে পাইতেছিল না। এরপর ওই ছেলেটা তো আমেরিকাতে চলে গেল, আর বোনেরও কোনো খোঁজ খবর পায় নাই। তো প্রতারণার মামলা তো বাংলাদেশে দিছে, কিন্তু ওইটা বাংলাদেশে দিয়ে কোনো লাভ আর হয় নাই। এরপর উনি কি করলো, ওনার যে আত্মীয় স্বজন ছিল অনেকজন তার মধ্যে আমেরিকাতে ছিল, ওইগুলার মাধ্যমে ওই ছেলেটার মানে যে ওইখানে যে শ্বশুর শাশুড়ির লোকরা আছে বা মানুষরা আছে, সবার নাম্বার টাম্বার কালেক্ট করে সবাইকে বিষয়টা জানালো, এবং আমেরিকাতেই তার পাসপোর্টের উপরে একটা প্রতারণার মামলা এবং আরো অনেকগুলা মামলা ঢুকেছে। তো খুব তাড়াতাড়ি উনি আমেরিকাতেই ধরা পড়ে, ওইখানেই বাংলাদেশে তাকে পাঠিয়ে দেওয়া হবে, এরকম পরিস্থিতি এই মানুষটা করে দিছে। কারণ তার যে ক্ষমতাটা আছে, স্টোরিটা শুনলে আপনারা বুঝতে পারবেন। আমি জাস্ট অবাক হয়ে গেলাম। ওই ছেলেটা আমেরিকাতে গিয়ে ওনাকে কল করছে, কল করে বলতেছে যে আমার যেটা দরকার ছিল আমি ওটা পাইছি, আমার যেটা করার ছিল আমি এটা করছি, তোমাকে বিয়ে করা বা তোমার সাথে রিলেশনশিপে যাওয়া আমার কোনো প্ল্যান বা আমার ইচ্ছা ছিল না, ঠিক আছে? আমি আমার যে কাজে গেছি আমি ওই কাজটা সারাইছি, আমি চলে আসছি। মানে আপনি একবার চিন্তা করেন, একটা মানুষ কতটা নিকৃষ্ট প্রজন্মের হইলে এমন কাজ করতে পারে। একটা মানুষকে একটা মানুষ কত বছর, প্রায় 15 থেকে 20 বছর পর্যন্ত চিনে, সেই মানুষটাকে এত বড় একটা ধোকা দিয়ে দিচ্ছে। অথচ এই মানুষটা সবকিছু আমি জানি যে তার জীবনে সে কতটা স্ট্রাগল করছে, কতটা কষ্ট পাইছে, নিজের জীবনে কতটা একলা ছিল, আর ওই জিনিসটার ফায়দা কিভাবে উঠেছে একবার আপনি চিন্তা করেন, বুঝতেছেন?
তো দুনিয়াটা আসলে এরপরে বিশ্বাস করার মতো দুনিয়াতে আর কোনো কিছু থাকে না। মানুষ মানুষকে যে বিশ্বাস করবে এই জিনিসটা দিন দিন উঠে যাচ্ছে। তো এরপর উনি লাস্টে একটা কথা বললো যে ওনার যে বাচ্চারা এখন প্রেগনেন্ট আছে, উনি বাচ্চাটাকে দুনিয়াতে নিয়ে আসবে এবং তাকে তার বাবার পরিচয় না তার মার পরিচয় বড় করবে। এটা নিয়ে আমার কোনো বলার কিছু নেই, জাস্ট ওনার জন্য এতটুকু বলবো যে আসলে এই মানুষটার জীবন অনেক কষ্ট পাইছে। একটা প্রবাদ আছে যে নিজের ভালোবাসার মানুষটাকে যদি বৃদ্ধকালে একবার বিয়ে করতে পারি, এই শখটা প্রত্যেকটা প্রেমিকের থাকে। যারা একবার প্রিয় মানুষ কার আছে তারা জিনিসটা বুঝতে পারে। হয়তো উনি ওই জিনিসটার চক্করে পড়ে এ এমন একটা কাজ করতে গেছিল, কিন্তু তারপরও হয়নি। ভাবেন, বৃদ্ধকালে হলো নিজের প্রিয় মানুষটাকে কিন্তু বিয়ে করার শখ থাকে, সবারই থাকে এটা, কিন্তু তারপরও জিনিসটা পাইলো না। কষ্টকর মুহূর্ত হলো এটাই। আমি আপনার জন্য দোয়া করি সিস্টার, ভালো থাকবেন। আপনার জীবন ইনশাল্লাহ আরো ভালো কিছু আসবে, আল্লাহ পাক দিবে। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করে। আর যদি পরবর্তীতে কি হয়েছে না হয়েছে আমার আপডেটটা দিয়ে আমি আমার অডিয়েন্সকে স্টোরিটা শোনাবো। ভালো থাকবেন আপনি।